খান খান, আনন্দ করেন। হ্যালো, শামসুল মোল্লা বলছি। নেমক হারাম, তুই থাকতে আমার শেষ ছোট ভাইটিকেও পথের কুত্তার মতো মেরে ফেলেছিল ইন্সপেক্টর রাজা। আর তুই গদিওয়ালা চেয়ারে বসে আরাম করে নিজের পাছার তাওয়া গরম করছিস। না না, ব্যাপারটা হলো ভাই ভাই চুপ, কথার মধ্যে কথা বলবি না। যদি তুই ওই পুলিশের কোনো ব্যবস্থা করতে না পারিস, তাহলে আমি তোর জন্য সুন্দর ব্যবস্থা ঠিকই করে দেব। না ইয়ে মানে হবে হবে, আমি 5 কোটি টাকা খরচ করতে পারলে 15 টাকার চাকু দিয়ে তোর হাত পা রগ কেটে ফেলতে পারি, তোর বংশ নির্বংশ করে দিতে পারি, এবং কসম আমার ভাইদের আমি তাই করব। এসো মা, এসো। থাক থাক থাক, বেঁচে থাকো মা। চলো। ভাইয়া, কি ব্যাপার? বসো। আমার রাজা মিথ্যে বলেনি, সত্যি চোখ ফেরানো যায় না। কিন্তু মা, একটা অসুন্দর খবর আমার বুকের মধ্যে কাটার মতো বেঁধে আছে। তুমি ক্লাবে নাচো কেন? ভুল ভুল তথ্য খালাম্মা। ক্লাবে নাচ গান করা রানীর একটা অ্যাসাইনমেন্ট। আসলে রানী একজন পুলিশ অফিসার। কি বলছিস বাদশা? যা বলছি ঠিকই বলছি, নইলে শুধু একজন ক্লাব ডান্সারের সাথে সম্পর্ক করার জন্য এই বাদশা তার বন্ধুকে উৎসাহিত করতো না। হায় আল্লাহ, আর আমি তোমাকে নিয়ে কি সব চিন্তা করছি। তোরা গল্প কর, আমি খাবার ব্যবস্থা করছি। কাজটা মোটেই ভালো করিসনি। শেষে পুলিশের ঘাড়ে পুলিশ। কি ব্যাপার ভাবি, সব গোপন করেছো, কিন্তু প্রেমটা গোপন করতে পারোনি। প্রেম তো আমার অ্যাসাইনমেন্ট নয় যে গোপন করব। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? করুন। আপনি বিয়ে করছেন না কেন? যদি এই প্রশ্নটাই আমি আপনাকে করি? প্রশ্নটা কিন্তু আমি প্রথম আপনাকে করেছি, সুতরাং উত্তরটা আপনি আগে দেবেন। এখন পর্যন্ত এমন কাউকে পাইনি যে জীবন সঙ্গী করব। কখনো খুঁজে দেখেছেন? সময় কোথায়? দিন রাত সন্ত্রাসী আর গুন্ডাদের পিছনে ছুটেই তো শেষ। খুঁজবো কেমন করে? দেখার মতো চোখ থাকে, খোঁজার প্রয়োজন হয় না। মানে? মানে অত্যন্ত সহজ। কখনো কি আপনার পাশে চেয়ে দেখেছেন? সত্যি আমার দেখার চোখ নেই, তা না হলে তোমাকে দেখলাম না কেন? কি ব্যাপার, থেমে গেলেন যে? থেমে যায়নি, এখন তো শুধু এগিয়ে যাওয়ার পালা। স্যার, ইন্সপেক্টর বাদশাহ, তোমাকে সন্ত্রাস নির্মূল স্কোয়াড থেকে বদলি করা হয়েছে। তুমি সাব ইন্সপেক্টর জামানকে চার্জ বুঝিয়ে দাও। আর শোনো, তুমি সাব ইন্সপেক্টর রানীকে পিং পং ডিস্কোতে যে মিশনে পাঠিয়েছিলে, ওকে বাবুপুরা থানায় জয়েন করার জন্য বলা হয়েছে। আমাকে বদলি করার কারণ কি জানতে পারি স্যার? একটা কাউন্টার ইন্টেলিজেন্স টিম সন্ত্রাস নির্মূল স্কোয়াডের কর্মকাণ্ড নিয়ে তদন্ত করছে। টিমের ধারণা, স্কোয়াডের কিছু অফিসারের সাথে সন্ত্রাসীদের যোগাযোগ রয়েছে, তাদের মধ্যে তুমিও একজন। অবশ্যই যোগাযোগ আছে স্যার, কিন্তু তারা আমাদের সোর্স, এবং সোর্স নির্ভর হয়ে আমাদেরকে অ্যাকশনে যেতে হয়। একটা অ্যাকশনে যাও আর 10টা সন্ত্রাসীকে ভাগিয়ে দেওয়ার জন্য খবর করে দাও, এটাই হলো তোমার কাজ। একথা আপনি বলছেন স্যার? আপনি? এই দেখুন স্যার, এগুলো কিসের দাগ দেখছেন? এগুলো আমার জন্ম চিহ্ন নয়, সন্ত্রাসীদের বুলেটের চিহ্ন। বুলেটের পর বুলেট যে বুক পেতে নেয়, সে সন্ত্রাসীদের খবর দিয়ে ভাগিয়ে দেবে, এমন চিন্তা আপনার মাথায় কেমন করে এলো? ইন্সপেক্টর বাদশাহ দুশ্মনদের দিকে গুলি ছুড়ে নিজের পোশাকের দিকে তাকিয়ে কারো মুখ চেয়ে নয়। থাম বাদশাহ, থাম। না রাজা, না। আমি যদি নিজের মাথাটা কেটে ওনার সামনে ফেলি, তবু উনি বিশ্বাস করবেন না যে আমি একজন সত্যিকারের জানবাজি রাখা সিপাহী। আই ড্যাম কেয়ার বাদশাহ।
ছেড়ে দে রাজা, থাম, ছেড়ে দে আমাকে। থাম বাদশা, থাম। না রাজা, করবো না আমি এমন চাকরি। এসপি সাহেব, এই বাদশা সেই সাচ্চা সৈনিক যে এই পোশাক ছাড়াই দেশ ও জাতির জন্য জীবন দিতে পারে। স্যার, এটা একটা বিরাট ভুল করলেন আপনি। স্পেশাল টিমের একটা সন্দেহের ওপর বাদশার মতো একজন ইমানদার অফিসারকে বদলি করা আপনার উচিত হয়নি। অনেক সন্দেহ শুধু সন্দেহই থেকে যায়, সত্য হয় না। অথচ শুধু সন্দেহের উপর ভর করে বাদশাদের মতো অফিসারদের অবিশ্বাস করার কারণেই শত শত বাদশা বিপদগামী হয়ে যায়। তুমি বুঝতে পারছো না রাজা, এই সিদ্ধান্ত আমার নয়, উপরের। যদি সাহস থাকতে যাও, যে কথাগুলো তুমি আমাকে বললে সেই কথাগুলো ডিআইজি সাহেবকে কি বলো, যাও। চুপ করো। একটা বেয়াদব অফিসার সম্পর্কে ওকালতি করতে এসেছো তুমি, যে তার সিনিয়র কর্মকর্তার সামনে নিজের পিস্তল বেল্ট ছুড়ে মারে। স্যার, আমার জানা মতে একজন ডিএসপি থেকে চাকরি শুরু করেছেন আপনি। লোকে বলে আপনি আন্ডারওয়ার্ল্ড এবং দুর্নীতিবাজ রাজনীতিবিদদের তোয়াজ করে পুলিশের বড় কর্মকর্তা হয়েছেন আপনি। ও ইউ শাট আপ! তুমি কি ভুলে গেছো তুমি একজন ডিআইজির সামনে দাঁড়িয়ে কথা বলছো? মাফ করবেন স্যার, আমি ইচ্ছে করে আপনার আত্মসম্মানে ঘা দিয়ে কথা বলেছি। একটা সন্দেহের অজুহাত তুলে একজন সৎ ব্যক্তিকে অসৎ চিহ্নিত করে বাদশার মতো একজন জান বাজে রাখা অফিসারকে বদলি করা কি একজন বীর সৈনিকের আত্মসম্মানে আঘাত করা নয়? স্যার, একজন সৎ অফিসারকে সন্দেহ করে দুর্নীতিবাজের খাতায় ফেলা কি অন্যায় নয়? আমাদের দেশে কাউকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে অন্যায়ভাবে বদলি করা কি অসাংবিধানিক নয়? স্যার, আমাদের সংবিধান বলে যোগ্যতার ভিত্তিতে কাজ, কাজের বিনিময়ে সম্মান। স্যার, বাদশাহ এমন একজন সাহসী অফিসার যে নিজের পোশাক নিজের রক্তে ভেজাবে কিন্তু কলঙ্কের দাগ লাগতে দেবে না। না, এ কি করছো বাদশাহ? নিজেকে এভাবে কেন ধ্বংস করে দিচ্ছ? আমি তো ধ্বংস হয়ে গেছি রানী। কর্তব্যের সাথে বেইমানির অপবাদ, কর্তৃপক্ষের অবিশ্বাস আমাকে ধ্বংস করে দিয়েছে। সামনে সন্ত্রাসীদের বন্দুক আর পিছনে পুলিশের রক্তচক্ষু। আমাকে তো কস্তারে জীবন দিতেই হবে। না না বাদশাহ, ও কথা বলো না। কেন বলবো না? একজন বেইমানের মৃত্যু আর কিভাবে হতে পারে? কি এটা? আমাকে গ্রেফতার করার ওয়ারেন্ট নাকি একজন গাদ্দার পুলিশ অফিসারের বাড়ি সার্চ করার অর্ডার? খুশিতে আরো 2 পেগ মদ বেশি খাওয়ার অর্ডার। মানে? মানে ফাইল খুলে দেখ, তোর বদলে ক্যান্সেল। হ্যাঁ, এসব তুই আমার জন্য করেছিস? না, নিজের জন্যে। কারণ ডিপার্টমেন্টে তোর মতো অফিসারের দরকার আছে, আর আমার বোনটির জন্য তোর মতো একজন স্বামী দরকার। এসো রানী। ও বাদশাহ, আই এম সো হ্যাপি, সো হ্যাপি। বাদশার বদলির অর্ডারও ক্যান্সেল হয়ে গেল। ওই সালা এমপি আর এসপি রাজা বাদশার কিছুই করতে পারলো না। যা করার আমাকেই করতে হবে। এই আব্দুল্লাহ। ইয়েস বস। থানায় ফোন লাগা। হ্যালো, ইন্সপেক্টর বাদশা বলছি। স্যার, আমি জামান বলছি। রাজা স্যার কোথায়? রাজা তো নেই। স্যার, আমি এইমাত্র খবর পেলাম জাফর পাঠান প্রচুর গোলাবারুদ নিয়ে পুরনো রেলওয়ে লোকইয়ার্ডে লুকিয়ে রেখেছে। আজ রাতের মধ্যেই দেশের বিভিন্ন জায়গায় পাচার করবে। আমি ফোর্স নিয়ে এক্ষুনি আসছি, তুমি ওখানে চলে এসো।
স্যার, জামানের ইনফরমেশন ভুল নয় তো? না না, জামানের ইনফরমেশন ভুল হতে পারে না। শুয়োরের বাচ্চা, এটা তোদের ভুল। তোদের সবার জন্য এটা মরণ ফাঁদ। জাফর পাঠান, তুই? হ্যাঁ, জাফর পাঠান। দেখ, চারিদিকে দেখ। ওই দেখ, 100 টন এক্সক্লুসিভ নিয়ে এসেছি। এই জাফর পাঠান, ঘুরে দেখ, দেখ। ভালোই করেছিস, তুই তোর মৃত্যু সামান সঙ্গে এনেছিস। তোর এই এক্সক্লুসিভ দিয়েই তোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে এই বাচ্চা। আমাদের অনেক লোক মারা গেছে, গোলা বারুদ শেষ। এখন পিছু হটে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই। বন্ধুরা, পিছু হটে যাওয়া মানে কাপড়ের সে পরিচয় দেওয়া। এই তো সুযোগ পোশাকের মর্যাদা রক্ষা করার। ওকে স্যার, বুলেট কত আছে? স্যার, লাস্ট ম্যাগজিন। শোনো সাথীরা, আমাদের প্রথম টার্গেট জাফরের এক্সক্লুসিভ উড়িয়ে দেওয়া। আমি ওইদিকে এগিয়ে যাব, তোমরা আমাকে কভার দেবে। এনি প্রবলেম? নো স্যার। জাফর পাঠান, তুই এই এক্সক্লুসিভ দিয়ে সারা দেশের ক্ষতি করতে চেয়েছিলি না? দেখ, এই এক্সক্লুসিভ দিয়েই আমি তোকে চালিয়ে মারবো।
জামান তুই বেমান? হ্যালো, কি বাপু সে? বাংলাদেশ পুলিশ সেবক ইন্সপেক্টর রাজা। বহুত সেবা করেছিস তুই জনগণের। আজ জাফর পাঠানো তোকে তোর সেবার জন্য একটা উপহার দেবে। যা পুরানো রেলওয়ের লোকশেডে তোর বন্ধু বাদশার এবং তার সঙ্গী সাথীদের লাশ তোর জন্য অপেক্ষা করছে। হ্যালো, জাফর পাঠান। হ্যাঁ, জাফর পাঠান, আমার প্রথম উপহার তো পেয়েছিস। এবার দ্বিতীয় পুরস্কারের জন্য তৈরি হয় ইন্সপেক্টর। এতদিন তুই এখন আমার পালা। তোর বোনকে শামশের মোল্লার ফার্ম হাউসে তুলে এনেছি। জাফর পাঠান, জাফর পাঠান, জাফর পাঠান।
বন্ধ, লাভ নেই, লাভ নেই। খুলবে না, খুলবে না। বাবলি, এখান থেকে চলে যা। না ভাইয়া না, কোথায় যাব? কবরে যাওয়া ছাড়া আমার তো কোনো যাওয়ার জায়গা নেই। তোর কথা বলিস না বাবলি, আমার কথা ভাব, মায়ের কথা চিন্তা কর। এই ঘটনা আমি পিছনে কেউ জানবে না, তুই পিছনে যদি বেরিয়ে যা। না ভাইয়া না, আমি তোমাকে ছেড়ে যাব না। বাবলি, পুলিশ আসার আগে তুই এখান থেকে চলে যা। আমার কসম, মায়ের কসম, খোদার কসম, এই ঘটনা তুই প্রকাশ করতে পারবি না। তুই এখান থেকে চলে যা, চলে যা। না ভাইয়া না, নইলে তুই আমার মরমত দেখবি। আমি তোর সামনে নিজের মাথায় গুলি করবো। না 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 ভাইয়া, আমি 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 চলে যাচ্ছি।
ভাইয়া যা তুই যা বলছি ভাইয়া হ্যাঁ সব তুমি কি করেছো রাজা? হ্যালো, না কি বলছেন? আমার রাতে গ্রেফতার হয়েছে? বাবলি, বাবলি, শুনেছিস ওরা কি বলছে? বাবলি, 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 তাহলে তাহলে তুই আগেই জানিস, আমাকে বলিসনি কেন? না মা, আমি কিছুই জানি না। কি তোর মুখে কাঁচা দাগ কেন? কি হয়েছে? না মা, কিছুই হয়নি, কিছুই হয়নি। তাহলে তোর মুখে দাগ হলো কি করে? বাথরুমে পড়ে গিয়েছিলাম। বাথরুমে পড়ে গিয়েছিলাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। রাজাকে হত্যার দায়ে গ্রেফতার করা হয়েছে, তুই বাথরুমে পড়ে গিয়েছিলি? আমাদের উপরে এমন বিপদ হলো কেন? রাজা, রাজা রে, খনি রাজার খনি রাজা, রাজার খনি রাজা, রাজার খনি রাজা, খনি রাজা, খনি এই হলো ইন্সপেক্টর রাজা, যে গত 5 নভেম্বর রাতে বিশিষ্ট নেতা শমশের মোল্লার ফার্ম হাউসে ঢুকে নিঃশংস নির্দয়ভাবে খুন করেছে শমশের মোল্লার ভাতিজা ফারুক মোল্লাকে, খুন করেছে তার ভাই নুরু মোল্লাকে এবং জামাই কাশেম শিকদারকে, খুন করেছে যুবনেতা রহিম আবেদকে এবং পুলিশ অফিসার জামান সহ আরো কিছু বিশিষ্ট রাজনৈতিক নেতাকর্মী মিলিয়ে মোট 18 জনকে। ইউর অনার, এই পুলিশ অফিসার আইনের রক্ষক নয়, ভক্ষক। এই নির্মম হত্যাকাণ্ড শুধু দেশ ও জাতিকে নয়, সমগ্র মানবতাকে কলঙ্কিত করেছে। এই বিভৎস হত্যাকাণ্ডের তাৎক্ষণিক কিছু ছবি এবং আলামত আমি আদালতে পেশ করছি। ইউর অনার, এই নির্মম হত্যাকাণ্ডের মোটিভ এবং রহস্য উদ্ঘাটনের প্রয়োজনে আসামিকে 7 দিনের পুলিশ রিমান্ডের আর্জি পেশ করছি। ইন্সপেক্টর রাজা, 18 জন নাগরিককে হত্যা করেছে বলে তোমার উপর অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে তোমার কিছু বলার আছে? না। তোমার কোনো উকিল আছে? না। তুমি চাইলেই আদালত তোমার জন্য উকিল নিযুক্ত করতে পারে। দরকার নেই ইওর অনার। 18 জন নিরীহ নাগরিককে হত্যা রহস্য উদ্ঘাটন করার জন্য পুলিশ তোমাকে 7 দিনের রিমান্ডে নেওয়ার জন্য প্রার্থনা করেছে। এই ব্যাপারে সাহায্যের জন্য তোমার কিছু দরকার আছে? আছে। কি? মৃত্যু। আসামি রাজাকে 7 দিনের রিমান্ড দিয়ে
পুলিশি হেফাজতে পাঠানো হলো। বাবা, কেন তুই বলছিস না কি কারণে তুই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিস? কেন নিজের জন্য মৃত্যু চাইছিস? কারণ এই পৃথিবীতে আমার বাঁচার ইচ্ছে নেই, আমার মৃত্যু হয়ে গেছে। মা, তোমার কাছে একটা অনুরোধ, আজকের পর তুমি আর বাবলি আমার সাথে দেখা করতে আসবে না। কারণ মুসলমান ধর্মের মেয়েদের গোরস্থানে আসা নিষেধ। মা, তোমার ছেলেকে ক্ষমা করে দিও, তোমার ঋণ আমি শোধ করতে পারলাম না। বাবা, বলেছিলাম বাবলিকে ধুমধাম করে বিয়ে দেব, সেটাও পারলাম না। মা, কেঁদো না বোন, কেঁদো না। আর আমার মৃত্যুর পর কেউ কাঁদবে না। মা, ভালো ছেলে দেখে বাবলিকে বিয়ে দেবে। এখন যাও, যাও তোমরা, আর কোনোদিন আসবে না। যাও। চলে যাও তোমরা, চলে যাও। আমাকে কিছু বলবে না রাজা? তোমার গুণাকার আমি তোমার কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কি বলবো? এই এসপি আসগার খান, এই চার্জশিট তৈরি করেছিস তুই? এই চার্জশিট? ওই হারামজাদা রাজা শুধু হত্যাকারী নয়, ও একটা দানব, একটা দানব। শুয়োরের বাচ্চা নির্বংশ করে দিয়েছে আমাকে, নির্বংশ। আমার ভাই, আমার ভাতিজা, আমার জামাই কাউকে ছাড়ি দিও। আমার খাটিয়া কাঁধে নেবার মতো একজন আপন মানুষও নেই আজ। ওই দেখ, বাড়িটা আমার শোক পুরি হয়ে গেছে। ও আমাকে নির্বংশ করে দিয়েছে, নির্বংশ। সুযোগ পেল এই রাক্ষস তোকে, আমাকে, সবাইকে মেরে ফেলতো। শোন উকিল হোদা, অপরাধ জগতে যত প্রকার ক্রাইম আছে, হত্যা, সন্ত্রাস, লুট, চাঁদাবাজি, অনাচার, অপহরণ, ব্যভিচার, দেশদ্রোহী, ধর্ষণ, তোর আইনের কিতাবে যতগুলো ধারা আছে সবগুলো ঠুকে দিয়ে ওই হারামজাদার মাথার উপরে, মাথার উপরে, মাথার উপরে। এই দেখুন, আসামি নিজের হাতের লেখা স্বীকারোক্তি, সে সমস্ত দোষ স্বীকার করেছে। ইওর অনার, আদালতের মূল্যবান সময় নষ্ট না করে আমি আপনাকে সবিনয়ে অনুরোধ করব এই চাঞ্চল্যকর হত্যা মামলার রায় ঘোষণা করার জন্য। ইওর অনার, আমার একটি আর্জি আছে। বলুন, কি আর্জি? আমি আসামি রাজার পক্ষে ওকালতনামা দাখিল করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। ইওর অনার, ইন্সপেক্টর রাজা যাদের সাথে কাজ করেছে
তাদের অনেকেই এখানে উপস্থিত আছেন। তাদের রাজার চরিত্র সম্পর্কে জানার জন্য আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। জিজ্ঞেস করুন। ইওর অনার, ইনি সেই ইন্সপেক্টর রাজা যাকে শহরের মানুষ বাঘ বলে বাঘ। ইনি সেই ইন্সপেক্টর রাজা যার নাম শুনলে সন্ত্রাসীদের কাপড় ভিজে যেত। এই শহর তো ভালো, ইন্সপেক্টর রাজার নাম শুনে ভয়ে অনেক সন্ত্রাসী দেশ ছেড়ে পালিয়ে গেছে। ইওর অনার, যদি পুলিশ ফোর্সে ইন্সপেক্টর রাজা আর মরহুম বাদশার মতো অফিসার না থাকতো, তাহলে সন্ত্রাসীরা পুলিশকে বানাতো তাদের দালাল, আর এই শহরটাকে বানাতো তাদের নিরাপদ আস্তানা। ইওর অনার, দুর্ভাগ্য এই দেশের একজন অসহায়ভাবে মরেছে, আর একজন মৃত্যুর কাঠগড়ায় দাঁড়ানো। এবার আমি ইন্সপেক্টর রাজার মা নাজমা বেগমকে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ানোর অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। মিসেস নাজমা বেগম, দেশদ্রোহী খুনি প্রমাণিত করে আদালত যখন আপনার ছেলে রাজাকে মৃত্যুদণ্ড দেবে, তখন আপনার কি দুঃখ হবে না? ওর কলঙ্কিত মৃত্যুর জন্য আপনার কি আফসোস হবে না? হ্যাঁ পেপি সাহেব, আফসোস তো হবেই। আফসোস আমি কেন ওকে পেটে ধরিনি, এই দেশের প্রত্যেকটা মা রাজার মতো ছেলেকে কেন জন্ম দেয়নি। আফসোস নয় জজ সাহেব, রাজার মৃত্যুর জন্য তো আমি গর্ববোধ করব, সেই রকম গর্ব যেমন গর্ব দেশের হাজারো শহীদের মা করে থাকে, গর্ব করবে দেশবাসী। জজ সাহেব, এক জন্মে কেন, হাজার জন্ম নিলেও প্রত্যেক জন্মে আমি রাজার মা হতে চাইব। বাহ বাহ, কি ভাষণ, লাজবাব, চমৎকার। কিন্তু আমি আদালতকে স্মরণ করিয়ে দিতে চাই, এটা একটা নির্মম হত্যাযজ্ঞের মামলা। অপরাধ আসামি নিজেই স্বীকার করেছে। ইওর অনার, আমি আমার বন্ধু পাবলিক প্রসিকিউটর সাহেবকেও স্মরণ করিয়ে দিতে চাই, মামলা সাক্ষী প্রমাণের উপর নির্ভর করে চলে, বক্তৃতা, বিবৃতি, আবেগ, অভিনয় দিয়ে নয়। মাই লর্ড, যখন মাননীয় পাবলিক প্রসিকিউটর সাহেব আসামির মায়ের মাধ্যমে একজন খুনির তুলনা লাখো বীর শহীদের সাথে করেই ফেলেছেন, তখন শহীদের সম্মান রক্ষার্থে বাধ্য হয়ে আমাকে একটা ঘৃণিত অধ্যায়ের উপর থেকে পর্দা সরাতে হচ্ছে, যা প্রকাশ হলে দুনিয়ার সব মা, সব বোন ঘৃণায় ডুবে মরতে চাইবে। আর এই মা, এর তো পায়ের তলা থেকে মাটি সরে যাবে। ইওর অর্ডার। হ্যাঁ মিসেস নাজমা বেগম, আপনি কি দয়া করে আদালতকে বলবেন 5ই নভেম্বর রাতে আপনার মেয়ে বাবলি কোথায় ছিল? জবাব দিন মিসেস নাজমা বেগম, জবাব দিন, কোথায় ছিল বাবলি? কেন, বাবলু তো বাসায় ছিল। মিথ্যে বলছেন আপনি। আমি বলছি ইওর অনার, 5ই নভেম্বর রাতে ওনার চরিত্রহীন হাই সোসাইটি গার্ল জনাব শামশের মোল্লার ফার্ম হাউসে মোল্লা সাহেবের ভাই নুরু মোল্লা, ভাতিজা ফারুক মোল্লা সহ আরো কয়েকজনের সাথে অবৈধ কাজে লিপ্ত ছিল। অবৈধ কাজে লিপ্ত ছিল। বাবলি হলো হাই সোসাইটির কল গার্ল। সম্পর্ক শুধু এই শহরের বড় বড় লোকদের সাথেই ছিল না, এরকম অবৈধ সম্পর্ক ছিল তার পাকানো ভাইয়ের রাজের সাথেও। দিনে ছিল পাকানো এর বোন, আর রাতে ছিল রক্ষিতা। রক্ষিতা আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। কাল শুধু মামলার সাথে সম্পৃক্ত লোকজনকে নিয়ে আদালত শুরু করা হবে। রাজা, এখন কি হবে পেপি সাহেব? আগামীকাল আমি বাবলিকে কোর্টে উপস্থিত চাই। কিন্তু বাবলি তো কিছুই বলছে না, শুধুই কাঁদছে। আমার বিশ্বাস এই হত্যাকাণ্ডের রহস্য বাবলি নিশ্চয়। না, আমি কিছুই বলতে পারবো না, আমি কিছুই বলতে পারবো না। তুমি বুঝতে পারছো না, তুমি মুখ না খুললে তোমার ভাই রাজার ফাঁসি হয়ে যাবে। নিজের ভাইকে ফাঁসিতে ঝুলতে দেখতে পারবে তুমি? দুঃখ হবে না তোমার? কেমন বোন তুমি? তুমি কি জানো তোমাদের ভাই বোনের সম্পর্ক নিয়ে কি কলঙ্কিত অধ্যায় রচনা হচ্ছে? কি করবো আমি, কি করবো? এক কলঙ্ক ঢাকতে গিয়ে আমি আরেক কলঙ্কের কথা প্রকাশ করে দেব। কি সেই কলঙ্ক আমাকে বলতেই হবে। আমি বলতে পারবো না। না, তোমাকে বলতেই হবে। আমি বলতে পারবো না, তোমাকে বলতেই হবে। আমি পারবো না।
আমি। না, তোমাকে পারতেই হবে, কারণ তোমার উপর নির্ভর করছে রাজার জীবন মরণ। পিপি সাহেব, বাবলির কাছ থেকে আমি কোনো কথাই বের করতে পারলাম না। কিন্তু বাবলি যদি মুখ না খুলে তাহলে এই কেসে নির্ঘাত রাজার ফাঁসি হয়ে যাবে। আমি কিছুতেই বুঝতে পারছি না রাজা তার মৃত্যু চাচ্ছে কেন। পিপি সাহেব, যে করে হোক রাজাকে আপনি বাঁচান। দেখি শেষ চেষ্টা করে কিছু করা যায় কিনা। আপনার বাসায় এসে গেছি। লিফট দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। বাই বাই। তুমি যদি মুখ না খোলো তোমার ভাই রাজার ফাঁসি হয়ে যাবে। তুমি যদি মুখ না খোলো তোমার ভাই রাজার ফাঁসি হয়ে যাবে। তুমি যদি মুখ না খোলো তোমার ভাই রাজার ফাঁসি হয়ে যাবে। তুমি যদি মুখ না খোলো তোমার ভাই রাজার ফাঁসি হয়ে যাবে। তুমি যদি মুখ না খোলো তোমার ভাই রাজার ফাঁসি হয়ে যাবে। আর রাজা, এখনো সময় আছে, বলো কেন তুমি হত্যাকাণ্ড ঘটিয়েছ, এর কারণ কি? Your Honor, Your Honor, Your Honor. এর কারণ আমি বলছি। না বাবলি, তুই চলে যা। না ভাইয়া, না। না বাবলি, না, আমার কসম, তুই চলে যা, চলে যা। না বাবলি, না, আমার কসম লাগে, তুই চলে যা, চলে যা। না ভাইয়া, আমাদের ভাই বোনের সম্পর্কের পবিত্রতার খাতিরে আজ কোনো কসমের মূল্য আমার কাছে নেই। বাবলি, তুই বরবাদ হয়ে যাবি। বরবাদ তো আমি হয়েই গেছি ভাইয়া। Your Honor, 5 নভেম্বর রাতে এই এসপি, এই শামসে মোল্লার ভাই নুরু মোল্লা, ভাতিজা ফারুক মোল্লা, এই উকিল এবং সন্ত্রাসী জাফর পাঠান আমাকে কিডন্যাপ করে শামসের মোল্লার ফার্ম হাউসে নিয়ে যায়। তারপর Your Honor, এই হলো বাস্তবতা। এখনো কি কেউ জানতে চায় যে আমার ভাই চুপ কেন? কেন কেন সে নিজের জন্য মৃত্যু চাইছে? Your Honor, এদেশের প্রত্যেকটি সৈনিক, মেহনতি জনতা আজ আপনার কাছে একটি প্রশ্ন রাখছেন। ভয়ঙ্কর সন্ত্রাসী জাফর পাঠান, খুন, রাহাজানি, অস্ত্র ব্যবসায়ী, ড্রাগস ব্যবসায়ী, পলাতক আসামি সব লিস্টেড অফ দ্য টেরর হওয়া সত্ত্বেও কেমন করে এই শহরে ঘুরে বেড়াচ্ছে? বই শত্রুর সাথে যুদ্ধ করা সিপাহীদের দেয়া হয় বীর প্রতীক, বীর বিক্রম, বীর উত্তম। আজ দেশ জনতার সংবিধান রক্ষার্থে এই গণ দুশ্মনদের ধ্বংসকারী ইন্সপেক্টর রাজাকে আপনি দিতে চান মৃত্যুদণ্ড? Your Honor, এক দেশপ্রেমিক সিপাহীকে বীর উত্তম আর এক দেশপ্রেমিক সিপাহীকে মৃত্যুদণ্ড।
এ কেমন ইনসাফ ইউর অনার, এ কেমন ন্যায় বিচার? ইউর অনার, আমি একজন সিপাহী, আমি জীবন ভিক্ষা চাই না, চাই বিজয়। দিয়ে দিন আমাকে মৃত্যুদণ্ড, কিন্তু বীরেরা মরে না। আমার মতো বীরেরা বারবার জন্ম নেবে এবং দেশের পতাকা রক্ষার জন্য অস্ত্র হাতে তুলে নেবে। এই আদালত নেতা শমশের মোল্লা, অ্যাডভোকেট বদরুল হুদা ও এসপি আজগর খানকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে সন্ত্রাসীদের আশ্রয়দান, ধর্ষণ এবং দেশদ্রোহিতার মামলা করার জন্য হুকুম দিচ্ছে। আর সেই সাথে দেশ, জনতা এবং সংবিধানকে রক্ষা করার জন্য অস্ত্র হাতে তুলে নেওয়া ইন্সপেক্টর রাজাকে সসম্মানে এই মামলা থেকে রেহাই দিচ্ছে। Hands up! ভাইয়া, বাবা, ভাইয়া। বাবলি, পুলিশের চাপের মুখে উকিল এসপি আর শামশের মোল্লা বমি করে দেবে, আর সেই বমির সাথে বেরিয়ে আসবে জাফর পাঠানের সমস্ত গোপন আস্তানা, অস্ত্র গোডাউন আর টাকশালের খবর। না, কিছুই বের হবে না। তার আগে এই জাফর পাঠান ওদের দুনিয়া থেকে সরিয়ে দেবে। আমাদেরকে জাফর পাঠান ও তার লোকজন আক্রমণ করেছে। ইয়েস স্যার।
माफ कर दो, मुझे तुम माफ कर दो।